ভাবুন তো, খুব একটি সাধারণ দিন। আপনি সকালে ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পর আপনি যখন ফেসবুক স্ক্রলিং শুরু করলেন, হঠাৎ করে আপনি দেখতে পেলেন যে আইফোন 14, 16 50% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। আর সেই সাথে আপনি যখন বাসা থেকে রেডি হয়ে বের হলেন, রেডি হয়ে বের হওয়ার পর আপনার অফিসের নিচে গেলেন, বাইক পার্কিং করতে গেলেন, ঠিক সেই সময় আপনার আরেক কলিগের সাথে দেখা। সেই কলিগের সাথে দেখা হওয়ার অবস্থায় আপনি জানতে পারলেন যে সে যে সুজুকি বাইকটি ইউজ করে এসেছে সেটি কোনো একটা ই-কমার্স কোম্পানি থেকে কিনা, এবং সেটি অবিশ্বাস্য ডিসকাউন্ট রেটে, অর্থাৎ 50% ডিসকাউন্ট রেটে কিনা। সেই কথাটি শুনে আপনি আস্তে আস্তে আপনার অফিসের ফ্লোরে গেলেন, গিয়ে আপনার দৈনন্দিন জীবনের সমস্ত কাজকর্ম করা শুরু করলেন। আর যখন আপনি কাজ করতে শুরু করলেন এবং একটু বোর্ড হয়ে গেলেন, আবার ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে স্ক্রলিং করতে শুরু করলেন। এবং স্ক্রলিংয়ের মাঝখানে আপনি হঠাৎ করে দেখতে পেলেন যে আবার সেই রকম অ্যাড, অর্থাৎ বিভিন্ন টিভি, ফ্রিজ, বাইক এবং যত ধরনের পণ্য আছে ম্যাক্সিমাম সকল পণ্যের উপরেই 50%, 60% হিউজ অফার, হিউজ ডিসকাউন্ট। যে ধরনের ডিসকাউন্ট আমরা কোনোদিন এর আগে বাংলাদেশের কোনো মার্কেটে দেখি নাই। এই প্রথম আপনি দেখতে পাচ্ছেন এত ডিসকাউন্ট। সো সারাদিন কাজ করার পরে যখন আপনি ওইখান থেকে বাসায় ফেরত আসলেন, বাসায় ফেরত আসার সাথে সাথে আপনার মা তার ফোনে আপনাকে এসে দেখাচ্ছে একটি অবিশ্বাস্য আর ডিসকাউন্টের অফার। যে ডিসকাউন্ট হচ্ছে একটি ফ্রিজের উপর, যে ফ্রিজটি আপনার মায়ের শখ। উনি বেশ কয়েকদিন যাবত বা কয়েক মাস যাবতীয় উনি চিন্তা করছিলেন যে এই ফ্রিজটি উনি কিনতে চান। এই ফ্রিজটিও পাওয়া যাচ্ছে 50% ডিসকাউন্ট। তখন আপনার মা আপনাকে বললেন যে এই দামে যদি এই ফ্রিজটি পাওয়া যায় তাহলে এরকম একটা ফ্রিজ আমাদেরও নেওয়া উচিত। তখন আপনি চিন্তা করলেন এত এত জায়গায় এর অফার দেখছি, সব প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই অফার, তাহলে এই জিনিসটা এই কোম্পানি অবশ্যই সত্যি এবং এই অফারগুলো অবশ্যই সত্যি। সো এখান থেকে আপনি তখন চিন্তা করে আপনি আপনার মায়ের জন্য একটি ফ্রিজ অর্ডার করলেন। এর জন্য আপনি অ্যাডভান্স পেমেন্টও করলেন। কিন্তু বিপত্তি শুরু হয় এরপর থেকে। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, আপনার ফ্রিজ আর আপনার বাসায় ডেলিভারি হয়নি এবং আপনার মাও সেই কাঙ্ক্ষিত ফ্রিজটি ফেরত পায়নি। এবং আস্তে আস্তে হঠাৎ করে একদিন সকালে উঠে দেখতে পেলেন যে সেই ই কমার্স কোম্পানি যে এরকম অফার দিয়ে আসছিল বছরের পর বছর, সেই কোম্পানির প্রধান ফটকে সিলগালা, অর্থাৎ কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে এবং আপনার মতো এরকম শত শত কাস্টমার ওই পণ্য বা ওই অফারের পণ্য না পেয়ে সেই কোম্পানির বাইরে ভিড় বা লাইন করে দাঁড়িয়েছে। এবং সেই সাথে সাথে আপনার মধ্যে ওই ফিলটা আসলো যে আপনিও একটি স্ক্যামের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। আর এই গল্পটি আর কারোর গল্প নয়, এই গল্পটি হচ্ছে বাংলাদেশের একসময় সবথেকে হাইপ ক্রিয়েট করা একটি ই কমার্স প্রতিষ্ঠান ইভেলির গল্প। আমি আশরাফুর রহমান বাপ্পি, একজন ইকোনমিক্স গ্র্যাজুয়েট এবং ব্র্যান্ড কমিউনিকেশন স্পেশালিস্ট। আজকে আমার এই আলোচনায় আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি স্বপ্নের ইউনিকর্ন থেকে হয়ে যায় বাংলাদেশের ই কমার্স ইন্ডাস্ট্রি অথবা ডিজিটাল ইন্ডাস্ট্রির সবথেকে বড় ফাইন্যান্সিয়াল স্ক্যাম। বাকি জিনিস দেখতে আমাদের সাথেই থাকুন। ইভেলি সম্বন্ধে আমরা যদি বলতে চাই তাহলে ইভেলি কোনো একটি অ্যাপ নয় বা এটা শুধু একটি ই কমার্স নয়। ইভেলি সম্বন্ধে কথা বলতে গেলে প্রথমেই যে দুইটা জিনিসের নাম আসে, দুইজন ব্যক্তির নাম। একজন হচ্ছে মোহাম্মদ রাসেল, আরেকজন হচ্ছে ওনার স্ত্রী শামীমা নাসরিন। মোহাম্মদ রাসেল উনি আপনার আমার মতো একজন সাধারণ চাকরিজীবী ছিলেন এবং তার মধ্যে একটা জিনিসই ব্যতিক্রম ছিল, সেটা ছিল প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষা। তিনি কোনো আইভি লীগের সদস্যও ছিলেন না, তার কোনো বিশ্বের স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে কোনো ডিগ্রিও ছিল না, ই কমার্স বিষয়ে তিনি কোনোদিন পড়াশোনাও করেন নাই, বা ওয়ার্ল্ডের এরকম কোনো ইতিহাস নেই যে কোনো একটি বড় লজিস্টিক্যাল ফার্মে তিনি দীর্ঘদিন চাকরি করেছেন। তিনি খুব ডিফারেন্ট একটা ফিল্ডে কাজ করতেন এবং সেখান থেকে তিনি আস্তে আস্তে স্বপ্ন দেখতে শুরু করেন যে তিনি বাংলাদেশ মার্কেটের সবথেকে বড় ই কমার্স কোম্পানি প্রতিষ্ঠা করবেন। এবং সেই ধারণা থেকেই তিনি বিশ্বাস করতেন যে যদি প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষা থাকে এবং মাথায় যদি বুদ্ধি থাকে এবং কোনো একটা বিজনেস মডেল নিয়ে যদি দীর্ঘদিন কাজ করা যায় তাহলে অবশ্যই বাংলাদেশ মার্কেটে যে কোনোভাবে টাকা উপার্জন করা সম্ভব। আর ওনার স্ত্রী শামীমা নাসরিনের কথা যদি আমরা বলতে চাই তাহলে উনিও একজন নর্মাল চাকরিজীবী ছিলেন। উনি ছিলেন সরকারি চাকরিজীবী, ফুড অ্যান্ড কন্ট্রোল বিভাগে কাজ করতেন শামীমা নাসরিন। এবং সেখান থেকেই দুইজন মিলে একদিন বসে চিন্তা করে যে বাংলাদেশ মার্কেটের সবথেকে বড় ই কমার্স কোম্পানি ওনারা দুইজন প্রতিষ্ঠা করবেন এবং এই ই কমার্স কোম্পানি তারা প্রতিষ্ঠাও করেন। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, ওনাদের কি কোনো বড় বিনিয়োগকারী ছিলেন? অবশ্যই না। ওনাদেরকে কোনো লজিস্টিক্যাল নলেজ ছিল? অবশ্যই না। ওনাদেরকে কোনো নিজস্ব ডিস্ট্রিবিউশন চ্যানেল ছিল? অবশ্যই নয়। এই কোনোটির একটিও ওনাদের মধ্যে ছিল না। কিন্তু তারপরেও একটি বিজনেস আইডিয়ার উপর ভিত্তি করে বাংলাদেশ মার্কেটে ওনারা পরিচালনা করতে সক্ষম হন দেশের ওই সময়ের সবথেকে হাইপ ক্রিয়েট করা ই কমার্স কোম্পানি ইভেলি। এবং এই আত্মবিশ্বাসেই তাদেরকে একটি ধারণা থেকে পূর্ণাঙ্গ ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপ দিতে সক্ষমতা দেয়। আর এই পর্যায়ে আমরা যদি ইভেলি জন্মের আইডিয়া নিয়ে যদি কথা বলতে চাই তাহলে ইভেলি জন্মের আইডিয়া শুরু হয় 2018 সালে। 2018 সালে মোহাম্মদ রাসেল এবং শামীমা নাসরিন এই দুইজন প্রথম ইভেলির আইডিয়া যখন নিয়ে চিন্তা করে তখন তাদের এই ইভেলির পিছনে একটা ধারণাই সব থেকে বড় ছিল এবং সেই ধারণাটি হলো মধ্যস্থতাকারী এবং মধ্যভাগে ব্যবসায়িক যেসব প্রতিষ্ঠান থাকে সেই প্রতিষ্ঠানগুলোকে সরিয়ে দেওয়া। অর্থাৎ ই কমার্স প্রতিষ্ঠান বা ই কমার্স এই প্ল্যাটফর্ম ইভেলি ওনারা পণ্য নেবেন সরাসরি কোম্পানি থেকে এবং মাঝখানে কোনো ডিলার বা মাঝখানে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকবে না। সেই ক্ষেত্রে তারা প্রাইসের দিক থেকে
আংশিক কম দামে পেতে পারে, এবং সেই ধারণার উপর ভিত্তি করেই ওনারা সর্বপ্রথম তাদের ই-কমার্স কোম্পানির যাত্রা শুরু করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে কোম্পানি থেকে ডিরেক্ট পণ্য নিবে, এর জন্য দরকার ছিল প্রচণ্ড পরিমাণের বড় ধরনের বিনিয়োগ, কিন্তু ওনাদের হাতে কোনো ধরনের বিনিয়োগ ছিল না। সেই সাথে ওনাদের নিজস্ব কোনো লজিস্টিক্যাল সার্ভিসও ছিল না এবং ডিস্ট্রিবিউশন চ্যানেলও ছিল না, এবং সেই সাথে ছিল না কোনো ইনভেন্টরি। তারপরেও তারা এই ধারণার উপর ভিত্তি করে তৈরি করে বাংলাদেশের সবথেকে ওই সময়ের বড় হাইপ ক্রিয়েট করা ই-কমার্স ইভেলি, এবং ওনাদের নিজস্ব কোনো ক্যাশ রিজার্ভ না থাকা সত্ত্বেও এই ধারণা বাংলাদেশ মার্কেটে ছড়িয়ে দেয় যে প্রচণ্ড ডিসকাউন্টে এবং প্রচণ্ড অফার দিয়ে নির্ধারিত দামের থেকে অনেক কম দামে, ইভেন যে দামে ওই কোম্পানি নিজেও পণ্য মার্কেটে ডেলিভারি করতে পারে না, তার থেকে আরও অসংখ্য কম দামে এই পণ্য বাংলাদেশ মার্কেটে কাস্টমারদের কাছে বা গ্রাহকদের কাছে ইভেলি পৌঁছে দিতে পারবে। আর এই ধারণার প্রেক্ষিতেই আস্তে আস্তে মানুষের মনে একটি ধারণা তৈরি হয় যে হয়তো বাংলাদেশ মার্কেটেও এরকম কোনো এক অ্যামাজন কোম্পানি তৈরি হতে যাচ্ছে, যেটা বাংলাদেশের নিজস্ব কোম্পানি, এবং বাংলাদেশের কাস্টমারদের বা গ্রাহকদের যেহেতু ক্রয় ক্ষমতা কম এবং পারচেজিং পাওয়ারটা অনেক লো থাকে, সেই ক্ষেত্রে যদি এই ধরনের ডিসকাউন্ট বা অফার রিলেটেড পণ্য কোনো একটা কোম্পানি কাস্টমারদেরকে সরবরাহ করতে সক্ষম হয়, তাহলে এই 20 কোটি জনসংখ্যার দেশে এই কোম্পানি ডেফিনেটলি অ্যামাজনকেও একদিন ছাড়িয়ে যেতে পারে। এখন আমরা যদি ইভেলির ব্যবসায়িক মডেলটা যদি বিশ্লেষণ করি, ইভেলির ব্যবসায়িক মডেলটা অনেক ইন্টারেস্টিং একটা বিজনেস মডেল। অর্থাৎ ইভেলি প্রথম কি করে অনেক বড় লেভেলের অফার বা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন রিলেটেড অফারগুলো কাস্টমারদের জন্য তারা সোশ্যাল মিডিয়া কমিউনিকেশনের মাধ্যমে ছড়িয়ে দেয়। কাস্টমাররা সেই অফার দেখে অ্যাট্রাক্টেড ফিল হয় এবং তারা সেখানে অর্ডার করে। অর্ডার করার পর ওনাদের ডেফিনেটলি অ্যাডভান্স পে করতে হয় ইভেলির নিয়ম অনুযায়ী। আর ওনারা যখন অ্যাডভান্স পে করে, সেই টাকা দিয়ে ইভেলি গিয়ে কোম্পানি থেকে পণ্য কিনে নিয়ে আসে বা পণ্য সরবরাহ নেয়। সেই পণ্য তারা কাস্টমারকে আবার পৌঁছে দেয়, এবং সেই সাথে এই সার্কেলটি শেষ হওয়ার সাথে সাথে ওনারা আবার অফার দেয় সেম প্রোডাক্ট এবং ডিফারেন্ট প্রোডাক্টে। কাস্টমাররা আবার অ্যাট্রাক্টেড হয় এবং অ্যাট্রাক্টেড হয়ে তারা আবার অর্ডার করে ইভেলি কোম্পানিতে, এবং সেই টাকা দিয়ে আবার দ্বিতীয় সারির কাস্টমারদেরকে তারা আবার পণ্য ডেলিভারি করে থাকে। এবং এই যে পুরো সিস্টেমটাকে বলা হয় ক্যাশ ফ্লো পঞ্জিলো, অর্থাৎ গ্রাহকের টাকা দিয়ে পণ্য কিনে সেই পণ্য গ্রাহককে সরবরাহ করা। কিন্তু এই জিনিসটার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যে পার্টটা ছিল, যতক্ষণ পর্যন্ত নতুন অর্ডার আসতে থাকবে ঠিক ততক্ষণ পর্যন্তই আগের যে অর্ডারগুলো ছিল সেই অর্ডারের পণ্য কাস্টমারদের কাছে ডেলিভারি হতে থাকবে। অর্থাৎ কাস্টমাররা যখন অর্ডার করবে তখন সেই অর্ডারের টাকায় কোম্পানি নিয়ে যাবে, কোম্পানি নিয়ে গিয়ে সেই টাকা দিয়ে মেইন কোম্পানি থেকে পণ্য নিয়ে আসবে, এসে ইভেলির মাধ্যমে তারা কাস্টমারদেরকে পৌঁছে দিবে। এবং এটাই হচ্ছে বেসিক্যালি সার্কেল। আর এই সার্কেলটাকেই বলা হয় ক্যাশ ফ্লো পঞ্জিলুপ। আর এই ক্যাশ ফ্লো পঞ্জিলুপের ক্ষেত্রে কাস্টমারের অর্ডারটা অনেক ইম্পর্টেন্ট। অর্থাৎ কোনো একদিন যদি নির্ধারিত অর্ডার সংখ্যা থেকে অর্ডারের পরিমাণ কমে যায়, সেই ক্ষেত্রেই ঘটে কোম্পানির ক্ষেত্রে বিপত্তি। অর্থাৎ তখন কোম্পানিও তুলনামূলকভাবে কম টাকা রিসিভ করে থাকে, এবং সেই কম টাকার জন্য তারা মাদার কোম্পানি বা ওই ব্র্যান্ডের মেইন কোম্পানি থেকে নির্ধারিত পরিমাণ পণ্য নিতে পারে না। আর তখনই ওই সংখ্যক কাস্টমার নির্ধারিত পরিমাণ পণ্য ঠিক সময়ে বুঝে পায় না। আর এই জিনিসটাই ইভেলির ক্ষেত্রে দেখা দেয় সবথেকে বড় সমস্যা এবং সবথেকে বড় বিপত্তি। এবং যখন আস্তে আস্তে একদিন অর্ডার কমা শুরু করে এবং আরেকদিন বেশি হওয়া শুরু করে, এই ইমব্যালেন্সটাই আস্তে আস্তে ইভেলিকে একটি টাইম বোম হিসাবে তৈরি করতে থাকে, এবং যেটার পর্যায়ক্রমে আমরা ধ্বংসলীলা দেখতে পাই 2020-21 সালের দিকে, যখন কাস্টমাররা আস্তে আস্তে প্রচণ্ড পরিমাণে ভিক্টিমাইজড হতে শুরু করে। ঠিক এইভাবে দিন, সপ্তাহ, মাস, বছর যাওয়া শুরু করে, এবং কাস্টমাররা বিভিন্ন অফারে অ্যাট্রাক্ট হয়ে ইভেলির সাথে রেগুলার বেসিসে অর্ডার দেওয়া শুরু করে। এদের মধ্যে ম্যাক্সিমাম কাস্টমার শুরু থেকেই তারা তাদের পণ্য বুঝে পাচ্ছিল, বাট একটি নির্ধারিত সংখ্যক কাস্টমার তারা তাদের পণ্য বুঝে পাচ্ছিল না। আর ইভেলি এই ক্ষেত্রেই আস্তে আস্তে মার্কেটে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন প্রেসের মাধ্যমে প্রচার করতে শুরু করে যে তারা এই মার্কেটে একদিন 10,000 কোটি টাকার ই-কমার্স কোম্পানি হবে, এই মার্কেটে একদিন অ্যামাজনকে হারাবে, এবং এই মার্কেটে একদিন খুব শীঘ্রই বাংলাদেশের সবথেকে বড় ইউনিকর্ন হিসাবে বিশ্বের আর নামি 10-15টা কোম্পানির মতো বিশ্ব ব্যবসায়িক প্রতিষ্ঠানে তারা নাম লেখাবে। আস্তে আস্তে যখন মিডিয়া বিভিন্ন ক্ষেত্রে এই কমিউনিকেশনটা করা শুরু করে, সেই ক্ষেত্রে একটা জিনিস ইভেলির জন্য খুব সুবিধাজনক হয়ে যায়, সেটি হচ্ছে মানুষের বিশ্বাস। অর্থাৎ গ্রাহক থেকে শুরু করে ট্রাস্টেড কাস্টমার্স এবং ইনভেস্টার্স থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী মানুষের ওরা এক ধরনের মতামত বা ওদের পক্ষে এক ধরনের আইডিয়ার ক্রিয়েট করতে সক্ষম হয় যে এই ইভেলি একমাত্র কোম্পানি যেটা একদিন বাংলাদেশের ইউনিকর্ন হতে পারে, বা 10,000 কোটি টাকার কোম্পানি হতে পারে, বা সমস্ত ই কমার্সকে ছাড়িয়ে অ্যামাজনের মতো বিশ্বের মঞ্চে বাংলাদেশের প্রথম একটি ই কমার্স কোম্পানি হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু সেই সময় আমরা যদি অন্যান্য ই কমার্স কোম্পানিকে যদি দেখি বাংলাদেশ মার্কেটে, এবং ওই সময়ের আরেকটি স্বনামধন্য প্রতিষ্ঠান ছিল দারাজ মার্কেটে, ওনারা কোনো সময়ই এই ধরনের অফার বা এই ধরনের জিনিসপত্র কোনো দিনেই মার্কেটে প্রচার করতে পারে নাই। ওনারা স্লাইটলি খুব কম পরিমাণে একটা ডিসকাউন্ট মার্কেটে প্রচার করতো। ওই সময়ের যে জায়ান্ট কোম্পানি যেরকম ছিল লাইক দারাজ, সো দারাজ ওই সময় কী করতো, খুব অল্প পরিমাণে ডিসকাউন্ট দিত, এবং এই অল্প পরিমাণের ডিসকাউন্টের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট সংখ্যক রেগুলার কাস্টমার্স দারাজ থেকে পণ্য কেনাবেচা করত। কিন্তু ইভেলির মতো ডিসকাউন্ট ওই দারাজকে ওই সময় আমরা কখনোই দিতে দেখি নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, ইভেলি
যে মার্কেটে এত বেশি অফার বা এত বেশি ডিসকাউন্ট বা এত বেশি ফাইন্যান্সিয়াল ক্যাম্পেইন চালাচ্ছিল, এই জিনিসগুলোর জন্য তাদের কি পর্যাপ্ত বিনিয়োগ ছিল? আমি আলোচনার শুরুতে আগেই বলেছি, এই ধরনের বিনিয়োগ ইভেলির কোনো সময়ই ছিল না। সেই সাথে ছিল না তাদের নিজস্ব কোনো ইনভেন্টরি সিস্টেম, অর্থাৎ কোম্পানি থেকে পণ্য নিয়ে এসে নির্ধারিত পণ্য স্টকে রাখা কোনো সুযোগ সুবিধা ইভেলির কোনো সময় তৈরি করে নেয়। ইভেলির ডিস্ট্রিবিউশন চ্যানেলও যদি আমরা দেখি, ইভেলি ম্যাক্সিমাম টাইম থার্ড পার্টি ডিস্ট্রিবিউশন চ্যানেলের উপর ডিপেন্ড করতো, অর্থাৎ নিজস্ব কোনো ডেলিভারি চ্যানেল ছিল না। সে অন্য আরেকটা ডেলিভারির কোম্পানির এখানে যেত, ওই জায়গায় গিয়ে সিরিয়াল নিয়ে তাদের নিজস্ব পণ্য তাদের গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ওই ডেলিভারি সিস্টেমটাকে ইউজ করতো। সো আপনি যখন একটা ই কমার্স কোম্পানি হিসাবে অন্য আরেকজনের ডেলিভারি সিস্টেম ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপনার যদি কমিটমেন্ট থাকে কাস্টমারের সাথে 24 ঘন্টায় পণ্য ডেলিভারি দেওয়া, সেই জিনিসটা আপনার 48 ঘন্টাও হতে পারে, 50 ঘন্টাও হতে পারে, বিকজ এই পুরো ডেলিভারি সিস্টেমটাই আপনার নিয়ন্ত্রণের বাইরে। এবং আমরা ডেলিভারির বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই যে ওই ডেলিভারি কোম্পানিগুলো বিভিন্ন রুটে যখন ডেলিভারি সরবরাহ করে, একটি নির্দিষ্ট সংখ্যক ভলিউম প্রোডাক্ট থাকতে হয়, না হলে ওই যে যাতায়াত বা ওই যে গাড়িটা ওখানে পাঠাবে, গিয়ে পণ্য ডেলিভারি করে আবার ফেরত আসবে, ওই কস্ট মার্জিন বা ওই টাকাটা ওই কোম্পানি উঠাতে ব্যর্থ হয়। সো সেই ক্ষেত্রে ইভেলির বিভিন্ন ধরনের ডেলিভারি তখন আস্তে আস্তে পেছানো শুরু করে। আর এটাই ছিল ইভেলির সবথেকে বড় সমস্যা, কোনো বড় বিনিয়োগ না থাকা, কোনো ইনভেন্টরি সিস্টেম না থাকা, কোনো নিজস্ব ডিস্ট্রিবিউশন চ্যানেল না থাকা, এবং সেই সাথে কাস্টমারদের অর্ডার যখন দিনে দিনে কমে যাচ্ছিল, তখন একটা পয়েন্টে এসে ইভেলি নির্ধারিত সময়ে তার কাস্টমারদেরকে নির্ধারিত পণ্য পৌঁছাতে ব্যর্থ হতে শুরু হয়। এবং এই জিনিসটাই মার্কেটে একটি ধোঁয়াশা সৃষ্টি করে, অর্থাৎ তারা বাড়াচ্ছিল অবকাঠামো নয়, তারা বাড়াচ্ছিল ইমেজ। ইভেলি এই বড় কোম্পানি হতে পারে, এত টাকার কোম্পানি হতে পারে, ইভেলি এত পরিমাণে ডিসকাউন্ট দিচ্ছে, কিন্তু ভেতরটা ছিল পুরোটাই ফাঁপা, যেটা যে কোনো সময় গিয়ে বিস্ফোরিত হয়ে এই দেশের গ্রাহক শ্রেণীকে একটি বড় ধরনের ধাক্কা দিতে পারত। আর এই ফাঁপা স্বপ্নের রাজ্য একদিন ভেঙে পড়বে, এই জিনিসটাই ছিল খুব স্বাভাবিক একটা ব্যাপার। আলোচনার এই পার্টে আমি আপনাদেরকে এখন বলবো ইভেলির ওই সময়ের সবথেকে বড় ভয়ঙ্কর অস্ত্রের কথা। আর সেই ভয়ঙ্কর অস্ত্র কোনো প্রযুক্তি না, কোনো ডিসকাউন্টও না, সেটা ছিল মানুষের বিশ্বাস। আর সেই বিশ্বাসের মূল ছিল ইনফ্লুয়েন্সাররা। টপ ইউটিউবার, টিভি সেলিব্রিটি, জনপ্রিয় টিকটকার, ফেসবুক আইকন, ইনফ্লুয়েন্সার, সিনেমা সেলিব্রিটি, ওনারা সবাই ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি ইভেলির বিভিন্ন ধরনের প্রমোশন অ্যাক্টিভিটির সাথে যুক্ত ছিল। এরা সবাই একে একে ক্যামেরার সামনে এসে বলেছিল, ইভেলি থেকে নিয়েছি ভাই, 100% ট্রাস্টেড, আমি নিজেও অর্ডার করেছি। সাধারণ মানুষ ভাবলো এরা যখন বলছে তখন নিশ্চয়ই সব ঠিক আছে, কিন্তু প্রশ্ন হলো তারা কি জানতো ভেতরের সত্য? তারা কি জানতো এই ব্যবসায় ভেতরে কিভাবে টাকা ঘুরছে? না। তারা কি একবারও যাচাই করেছিল? অবশ্যই না। কোম্পানির ফাইন্যান্সিয়াল মডেল, ডেলিভারি ক্যাপাসিটি, গ্রাহকের অভিযোগ, কোনো কিছুই তারা প্রশ্ন করেনি। তারা শুধু ক্যাম্পেইনের টাকা নিয়ে স্ক্রিপ্ট পড়েছিল। হ্যাঁ, এখানেই ছিল ট্র্যাজেডি। আমাদের দেশের মতো দেশে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা পৃথিবীর সমস্ত দেশেই প্রোডাক্ট প্রমোশনের জন্য বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্সার, সেলিব্রিটি বাজেট অনুযায়ী ইউজ করা হয়। ইভেলিও ঠিক সেই কাজটাই করেছিল। ইভেলির এমন কোনো ক্যাম্পেইন ছিল না যে জায়গায় ছোট থেকে বড় সেলিব্রিটি ইনভলভ থাকতো না। আমাদের দেশের স্বনামধন্য সেলিব্রিটি তাহসান মিথিলা থেকে শুরু করে আরও এরকম অসংখ্য বড় মানের সেলিব্রিটি ইভেলির বিভিন্ন ধরনের ক্যাম্পেইনে যুক্ত থাকতো। আর এই মাপের সেলিব্রিটিরা যখন এই ধরনের ক্যাম্পেইনে যুক্ত থাকে এবং ডিরেক্ট প্রমোশন করে, প্রোডাক্টের কোম্পানির প্রমোশন করে, তখন ডেফিনেটলি আমাদের দেশের মতো দেশে বা একটা ডেভেলপিং নেশনের যেখানে 60 থেকে 70% মানুষ এখনো লোয়ার মিডিল ক্লাস বা লোয়ার ক্লাসে জীবনযাপন করে, ওনারা ভেবেই নেয়নি যে এই ধরনের সেলিব্রিটি যখন এসে কোনো কোম্পানি বা কোনো প্রোডাক্টের প্রমোশন করে, ডেফিনেটলি এই জিনিসটা সত্যি। আর ওনারাও যেহেতু এখান থেকে পণ্য নিয়ে পণ্য ব্যবহার করছেন, তাহলে ডেফিনেটলি আমরাও এখান থেকে এই ডিসকাউন্টে অর্ডার করলে এত বিপুল পরিমাণ ছাড়ে আমরাও পণ্য ডেলিভারি পাবো। কিন্তু এই জিনিসটাই একসময় আমাদের দেশের কাস্টমারদের জন্য কাল হয়ে দাঁড়ায়। বাংলাদেশে ইনফ্লুয়েন্সারদেরকে পরিচালনা করার জন্য ওইরকম কোনো ডিরেক্ট কমিটি বা কোনো গভর্নিং বডি নেই। এখানে বড় বড় শিল্প প্রতিষ্ঠানকে কন্ট্রোল করা যায় না। তো সেই ক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিং একটা প্রফেশন করছেন, কোনো একটা কোম্পানি আপনার ফেস বা আপনাকে ইউজ করছে তার প্রোডাক্ট প্রমোশনের জন্য। সো ডেফিনেটলি এই জায়গাটাতেও ইভেলি অনেক বড় একটা গেম খেলে। এই সব সেলিব্রিটি এবং ইনফ্লুয়েন্সারদের কথাই কাস্টমাররা আরো অনেক বেশি বিশ্বাস করা শুরু করে। আর এই বিশ্বাসটাই একদিন ভেঙে যায় যখন নির্ধারিত সময়ে, নির্ধারিত টাইমলাইনের ব্যবধানে কোনো কাস্টমার তারা তাদের পণ্য ফিরে পায়নি, এবং সেই সাথে বিভিন্ন কাস্টমার বিভিন্ন রেঞ্জে বিভিন্নভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। তখনই তারা বুঝতে পারে যে না, ইভেলির এই ক্যাম্পেইন এবং সেই সাথে রিলেটেড ইনফ্লুয়েন্সারদের কথা বিশ্বাস করে প্রত্যেক কাস্টমারই আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিল ঠিক সেই সময়। এবং এই আর্থিক ক্ষতি শুধু এই কাস্টমারকে ক্ষতির দিকে ঠেলে দেয়নি, সেই সাথে ঠেলে দিয়েছিল তার পুরো পরিবারকেও। আমরা হয়তো জানি না, কেউ হয়তো 10,000 টাকার পণ্য বুঝে পায়নি, কেউ 50,000 টাকার পণ্য বুঝে পায়নি। এরকম কাস্টমারও ছিল যিনি 10টা, 20টা, 30টা বাইক অর্ডার করেছিল। তাদের সেভিং, এফডিআর বা বিভিন্ন সঞ্চয়পত্র ভেঙে কোনো কাস্টমারই তারা তাদের পণ্য নির্ধারিত সময়ে পায়নি। এবং এই পুরো জিনিসটাই বা স্ক্যামটাই যে ক্রিয়েট হয়, এটা ছিল সোশ্যাল মিডিয়া প্রমোশনাল অ্যাক্টিভিটিস থেকে। ইনফ্লুয়েন্সাররা যখন ইভেলির বিভিন্ন ধরনের ক্যাম্পেইনে ডিরেক্ট এসে প্রোডাক্ট প্রমোশন শুরু করে, ঠিক সেই সময় আরেকটি প্ল্যাটফর্ম অর্থাৎ বাংলাদেশের মিডিয়া ইভেলিকে কাস্টমারদের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এর থেকেও আরও অনেক বড় ভূমিকা পালন করে। অর্থাৎ
কোনো একটি বিজনেস বা কোনো একটি ব্র্যান্ডকে যখন প্রতিষ্ঠা করতে হয়, এই জায়গায় পিআর অ্যাক্টিভিটিসের রোলটা অনেক ক্রিটিক্যাল এবং অনেক ইম্পর্টেন্ট। অর্থাৎ পিআরের থ্রুতে, পাবলিক রিলেশনের থ্রুতে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি আপনার ব্র্যান্ডকে নিয়ে যাই বলবেন না কেন, এগুলা ডিরেক্টলি ইনডাইরেক্টলি কাস্টমারদের চোখে পড়ে এবং কাস্টমার আস্তে আস্তে এই ধরনের পিআর ক্যাম্পেইন বা পিআর স্টান্টগুলোকে বিশ্বাস করতে শুরু করে। আর সেই ক্ষেত্রে ইভেলিকে ওঠানোর জন্য সবথেকে বড় আরেকজনের ভূমিকা ছিল, সেটা ছিল বাংলাদেশের মিডিয়া। বাংলাদেশের মিডিয়া বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের হেডলাইন করা শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে। এর মধ্যে কতগুলো অন্যতম হেডলাইনের কথা আমি যদি বলি, ইভেলি বাংলাদেশের নতুন ই কমার্স জায়ান্ট, রাসেল বাংলাদেশের তরুণ উদ্যোক্তা। রাসেল একসময় অ্যামাজনকে বাংলাদেশ মার্কেটে হারিয়ে দিবে। রাসেলের ইভেলি কোম্পানি হতে যাচ্ছে বাংলাদেশের সবথেকে বড় বা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ইউনিকর্ন কোম্পানি। এই ধরনের হেডলাইনগুলো আস্তে আস্তে গ্রাহকদের মনে ইভেলিকে নিয়ে একটি গ্রহণযোগ্যতা তৈরি করে। তো প্রথম দিকে ছিল ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং সেই সাথে ছিল খুব ডিরেক্ট এবং ইন্টেন্স পিআর অ্যাক্টিভিটিস। ওই সময়ে আমি একটি পিআর ফার্মে কাজ করতাম। সো এভরিডের মতো আমার একটি কাজ ছিল যে আমি পিআর রিপোর্ট মনিটরিং করা ফর মাই ডিফারেন্ট ক্লায়েন্টস। আমার হাতে সেই সময় বিভিন্ন মাল্টিন্যাশনালস কোম্পানির পিআর অ্যাকাউন্ট, লোকাল কোম্পানির পিআর অ্যাকাউন্ট এবং কিছু ই কমার্স রিলেটেড কোম্পানির পিআর অ্যাকাউন্টও ছিল। এবং আপনারা বিশ্বাস করবেন না, সেই সময় প্রত্যেকটি ডেটা মনিটরিং রিপোর্টে বা পিআর মনিটরিং রিপোর্টে দেখা যেত যে 4-5টা কোম্পানির পিআর কাভারেজ যা হয় একদিনে, ইভেলির একটা প্রেস রিলিজের পিআর কাভারেজ ওই দিন ঠিক সেই পরিমাণ হয়। ধরা যায় যে আমি 5টা কোম্পানির 5টা প্রেস রিলিজ আমি ডিসপ্লেস করলাম মিডিয়াতে এর আগের দিন। পরের দিন সকালে আমি এভারেজ এক্সপেক্ট করতে পারি 25 থেকে 30টা করে কাভারেজ আসবে। সো ইন টোটাল এখানে 130 থেকে 150টার মতো মিডিয়া কাভারেজ হয় 4-5টা কোম্পানির মিলে। আর ইভেলির যে কোনো একটা প্রেস রিলিজে কাভারেজ আসতো 200, 150। দেশের এমন কোনো পোর্টাল বা এমন কোনো নিউজ পোর্টাল ছিল না যারা ইভেলিকে পিআর লেভারেজ দেয় নাই। আর এই পিআর লেভারেজটাই একসময় কাস্টমারদের মনে বা গ্রাহকদের মনে ইভেলিকে নিয়ে একটি আলাদা জায়গা তৈরি করতে সক্ষম হয়। এবং সাধারণ মানুষরা এই গেমটাই ঠিক বিশ্বাস করতে শুরু করে এবং তাদের মনে মনে একটি ধারণা তৈরি হয় যে ইভেলি অবশ্যই আমাদের পণ্য নির্ধারিত সময়ে এই ডিসকাউন্টেড প্রাইসে আমাদের কাছে পৌঁছে দিতে পারবে। কিন্তু এই যে গ্রাহকদের এই মেন্টালিটিটাকে বলা হয় হার্ড মেন্টালিটি, অর্থাৎ বেষ্টিত মানুষের মানসিকতা। আপনার আশেপাশের মানুষ যা বিশ্বাস করে, যা বলে, আপনি কোনো যাচাই বাছাই ছাড়াও ঠিক ওই জিনিসটাকে বিশ্বাস করে ফেলা। আর আমাদের দেশের যেহেতু শিক্ষার হার কম, এডুকেট কাস্টমার কম, ই কমার্স তখন আমাদের মার্কেটে নতুন ছিল, তো আমরা ধরেই নিতে পারি যে আমাদের কাস্টমাররা হার্ড মেন্টালিটি বা এই মেন্টালিটিতে আসক্ত হবে বাকিদের তুলনায় আরেকটু বেশি। আমরা ভাবি আমরা একা ভুল করতে পারি, কিন্তু 10 লাখ মানুষ, 20 লাখ মানুষ, 30 লাখ মানুষ যারা এই প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন সময় পণ্য কিনছে এবং ফেসবুকে পোস্ট করছে, তারা সবাই ভুল করতে পারে না। এত বড় বড় মিডিয়া, এত বড় বড় নিউজ পোর্টাল, প্ল্যাটফর্ম, ওরাও ভুল করতে পারে না, যেহেতু এই ধরনের হেডলাইন হচ্ছে। আমাদের জীবনেও অনেক সময় একই ঘটনার সাক্ষী হতে হয়। সেল বা ডিসকাউন্ট দেখে অন্যদের অনুসরণ করে আমরা সিদ্ধান্ত নিই। মিডিয়া এবং সোশ্যাল প্ল্যাটফর্ম এই প্রবণতাকে আরও শক্তিশালী করে তোলে। আর এই জায়গায় বাংলাদেশের প্রত্যেকটি মিডিয়া তখন ইভেলির জন্য খুব ভালো একটি রোল প্লে করে, যা পরবর্তীতে আমাদের সবার জন্য কাল হয়ে দাঁড়ায়। কিন্তু এখন প্রশ্ন হলো, সরকার কোথায় ছিল? বাংলাদেশ ব্যাংক কোথায় ছিল? বাণিজ্য মন্ত্রণালয় কি দেখছিল না? এবং সেই সাথে ভোক্তা অধিকার কোথায় ছিল যে ইভেলি দিনের পর দিন বিভিন্ন পণ্যের উপর এত পরিমাণে ডিসকাউন্ট বা এত পরিমাণে অফার দিয়ে আসছিল? কোনো প্রতিষ্ঠানই কি এটা কোনোদিন মনিটর করে নাই? আর ই কমার্স অ্যাসোসিয়েশনের কথা কি বলবো? ওই সময় তো বাংলাদেশে ই কমার্স অ্যাসোসিয়েশনও ছিল এবং সেটা সরাসরি বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে ছিল। এবং ডেফিনেটলি ইভেলির এই ধরনের অফার ক্যাম্পেইন এই প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা প্রতিষ্ঠানের চোখে পড়ার কথা, কিন্তু কোনোভাবে এবং কোনো না কোনো ওয়েতে এই জিনিসটা সবার দৃষ্টির অগসরে থেকে গিয়েছিল। অর্থাৎ কেউ কোনো পদক্ষেপ নেয়নি, কোনো প্রতিষ্ঠানই তখন কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের দেশে এই ধারণাটা খুব বেশি একটা প্রচলিত যে যখন আগুন লাগে, ঠিক আগুন লাগার পর ফায়ার সার্ভিস আসে, কিন্তু আগুন লাগার যে প্রতিরোধক ব্যবস্থা, এটা কোনো সময় আমাদের দেশের কোনো জায়গায় নেওয়া হয় না। আমাদের দেশে আপনি 8-10টা কমার্শিয়াল বিল্ডিং দেখুন, ফ্যাক্টরি দেখুন, ইন্ডাস্ট্রি দেখুন, আগুন লাগার পর দেখবেন আপনি 5টা, 10টা, 15টা ফায়ার সার্ভিসের গাড়ি, আর্মি, পুলিশ সবাই চলে যাচ্ছে। কিন্তু আগুন লাগার আগে প্রতিরোধক যে ব্যবস্থা বা পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা, যেটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে ওই প্রতিষ্ঠানে, ওই জিনিসটাই থাকে না। আর ইভেলির ক্ষেত্রেও ঠিক একই কাহিনী হয়েছিল। যখন ঝামেলা শুরু হয়ে যায়, যখন গ্যাঞ্জাম শুরু হয়ে যায়, তখন সবাই সতর্ক অবস্থান নেয়, সমস্ত প্রতিষ্ঠান সতর্ক অবস্থান নেয়। কিন্তু যখন অফার দিয়ে যাচ্ছিল, কাস্টমারদেরকে দিনের পর দিন প্রতারিত করে যাচ্ছিল বা অস্বাভাবিক হারে এই অফারগুলো মার্কেটে ছড়িয়ে পড়ছিল, গ্রাহকরা বিশ্বাস করতে শুরু করেছিল, তখন এই জিনিসটাকে যাচাই বাছাই করার জন্য কোনো প্রতিষ্ঠানই ইভেলিকে একবারের জন্যও ডাকেনি। আর সেই সাথে এখানে আরেকটি কথা বলতে হয়, প্রযুক্তি এবং ব্যবসায়িক উদ্ভাবন যতই দ্রুত হোক না কেন, সেগুলোর সঠিক তদারকি না থাকলে গ্রাহকের ক্ষতি অনিবার্য। আমরা শুধু রিপোর্টের সংখ্যাই দেখতে পাই, কিন্তু প্রকৃত মানুষদের জীবনে তার প্রভাব আমরা কখনোই দেখতে পাই না। এই গল্প আমাদেরকে শেখায় প্রোয়েক্টিভ মনোভাব জরুরি, সমস্যার আগেই সতর্ক থাকা প্রয়োজন। সতর্কতা নয়তো বিপর্যয়কে আমন্ত্রণ জানানো।
আমাদের সিস্টেম যদি আগে থেকে প্রস্তুত হতো, হাজার হাজার মানুষ এই ধোঁয়াশার মধ্যে কখনোই পড়তো না। সিস্টেম, গভর্নিং বডিজ এবং গভর্নিং বিভিন্ন ইনস্টিটিউশন যারা ছিল, যারা মনিটর বা তদারকি করতে পারত, সেই প্রতিষ্ঠানগুলো যদি ওই সময় সঠিক দায়িত্ব পালন করতো, এই অস্বাভাবিক অফার দেখে ওনাদের ব্যালেন্স শিটটা যদি একবার চেক করতো, আমাদের ফান্ডিং সোর্স যদি একবার চেক করতো, বা এই ধরনের অফার যেখানে মার্কেটের হাজার হাজার কোম্পানি দিতে পারছে না, সেই জিনিসটা যদি একবার তদারকি করতো, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ গ্রাহক কোনোদিন এই স্ক্যামের মুখোমুখি হতোই না। সাল 2020 এবং 2020 সালের শেষের দিকে মানুষ যখন ইবেলিতে শপিং করতে শুরু করলো, তখন সবাই খুশি, কারণ নতুন প্রোডাক্ট, অনেক অনেক অফার, অনেক ডিসকাউন্ট, দ্রুত ডেলিভারি, সব আকর্ষণীয় মনে হচ্ছিল মানুষের কাছে। 2018 থেকে 2020 সাল আমার চোখে দেখায় অনেক মানুষ অনেক পণ্য অনেক ডিসকাউন্টেড প্রাইসে কিনেছে। ইভেন আমার ওয়ান অফ মাই ফ্রেন্ড, সে নিজে এসে আমাকে বলেছে যে আমি এই অর্ধেক দামি বাইকটা পাইছি, আমি আরও 2টা অর্ডার করছি, তুইও অর্ডার কর। কিন্তু সামহাও আমি আমার জায়গা থেকে কোনোদিন এই ধরনের অস্বাভাবিক অফার দেখে বিশ্বাস করি না। আর আমি যদি আমার কথা বলি, তখন আমার নতুন নতুন চাকরি শুরু, আমার পারচেজিং পাওয়ারও কম ছিল, তো সামহাও আমি ইবেলির ভিকটিম হয়নি। বাট আমার অনেক ফ্রেন্ডদেরকে দেখেছি যারা একটার জায়গায় 2টা 3টা 5টা পণ্য কিনেছিল। কিন্তু ধীরে ধীরে এই জায়গায় বিপর্যয় নামতে থাকে, অর্থাৎ কাস্টমাররা তারা তাদের নির্ধারিত সময়ে পণ্য বুঝে পাচ্ছিল না। ডেলিভারি টাইম 2 মাস থেকে 6 মাস, তারপর 1 বছর পর্যন্ত বেড়ে গেল। মানুষ ইনক্রিজিংলি হতাশ হতে লাগলো, তাদের অর্ডার আসছিল না, টাকা আটকে যাচ্ছিল, আর কাস্টমার কেয়ার তো ফোনেই ধরছিল না। সো এইভাবে হাজার হাজার মানুষ তখন ভিক্টিমাইজ হতে শুরু করে। তখন মানুষজন বা গ্রাহক শ্রেণী আস্তে আস্তে বুঝতে শুরু করে যে ওনারা আস্তে আস্তে একটি স্ক্যামের দিকে এগিয়ে যাচ্ছে। কোনো এক সময় কয়েক হাজার ক্ষুব্ধ গ্রাহক ফেসবুকে একটি ফেসবুক গ্রুপ খুলল, আর সেই গ্রুপের নাম ছিল ইভেলি ভিকটিমস গ্রুপ। সেখানে প্রতিটি পোস্টে ছিল মানুষের হতাশা আর আক্ষেপ। কেউ লিখছিল আমার টাকা আটকে আছে, কেউ লিখছিল আমার অর্ডার বাতিল হচ্ছে না। প্রতিটি কমেন্টে লুকিয়েছিল একটা অসহায় মানুষের গল্প এবং মানুষের দীর্ঘশ্বাস, কতটা আশা, কতটা বিশ্বাস ভেঙে যাওয়ার পর গ্রাহকদের এই অবস্থা হতে পারে। 2021 সাল, মিডিয়ার সুর একদম বদলে গেল। মিডিয়া এখন আর আগের মতো কথা বলছে না। যেই মিডিয়া একসময় প্রত্যেক দিন নিউজ বের করতো যে মোহাম্মদ রাসেলের ইবেলি কোম্পানি হতে যাচ্ছে বাংলাদেশের সবথেকে বড় ইউনিকর্ন, ইবেলি কোম্পানি হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম 10,000 কোটি টাকার কোনো এক ই-কমার্স কোম্পানি, বা বাংলাদেশ মার্কেটে ইবেলি কোম্পানি অ্যামাজনকে হারাবে, এই ধরনের কোনো হেডলাইন্স আর কোনো নিউজ পেপারে বা কোনো মিডিয়াতে দেখা যাচ্ছিল না। মিডিয়ার সুর পুরোপুরি বদলে যায়। সাধারণ বিজ্ঞাপন ও হালকা খবরের জায়গায় উঠে এলো সরাসরি প্রশ্ন, ইবেলি কি একটি পঞ্জি স্ক্যাম? গ্রাহকের টাকা কি আত্মসাৎ করা হচ্ছে? ভয় ও অনিশ্চয়তার বাতাস নেমে এলো। শেষ পর্যন্ত গ্রেপ্তার হলেন ইবেলির সিইও মোহাম্মদ রাসেল সাহেব, এবং আস্তে আস্তে ইবেলির অফিসে সিলগালা পড়ে গেল এবং কাস্টমাররা বুঝতে শুরু করলো যে ওনারা এই প্রথম বা বাংলাদেশ মার্কেটের সবথেকে বড় ই-কমার্স ক্রাইম বা ই-কমার্স স্ক্যাম বা ডিজিটাল স্ক্যাম, আপনি যাই বলেন না কেন, সেটার অন্তর্ভুক্ত হয়ে গেল। অর্থাৎ যার যে পরিমাণ টাকা আটকে ছিল বা যে পণ্য ডেলিভারি পাওয়ার কথা ছিল, কোনো কিছুই আর কোনোদিন ডেলিভারি পাবে না, এবং আমাদের ইতিহাস তাই বলে। আর সেই সাথে আমার বলতে হয়, ইবেলি একটি কোম্পানি নয়, এটি ছিল মানুষের আস্থা, স্বপ্ন, টাকা, সবকিছুর এক বড় পরীক্ষা। আজও সেই গল্প আমাদেরকে শেখায় কখনোই কোনো কিছুতে অতি উৎসাহী হয়ে অন্ধের মতো বিশ্বাস করতে হয় না। কোনো কিছু কেনার আগে বা কোনো কিছুকে বিশ্বাস করার আগে পর্যাপ্ত যাচাই বাছাই করা আপনার আমার একান্ত ব্যক্তিগত দায়িত্ব। আর এই গল্পের সবচেয়ে ট্র্যাজিক চরিত্র হলো গ্রাহক। একজন রিক্সা চালক তার ছেলের জন্য কিছু টাকা জমিয়ে রেখেছিলেন, যে টাকা দিয়ে তিনি তার ছেলেকে একটি মোবাইল ফোন কিনে দেবেন, এবং তিনি আর 10 জনের মতোই বা অন্য আরেকজনের পরামর্শে তিনি এই অর্ডারটি করেছিলেন ইবেলিতে। কিন্তু তিনি আজ পর্যন্ত তার ছেলের মোবাইল ফোন, তার সঞ্চিত টাকায়, যে টাকা তিনি জমা দিয়েছিলেন ইবেলিকে, সেই সঞ্চিত টাকায় ওই মোবাইল ফোন তিনি আজ পর্যন্ত বুঝে পাননি। একজন গার্মেন্টস কর্মী তার বোনের বিয়ের জন্য ইবেলি থেকে ডিসকাউন্টেড প্রাইসে একটি ফ্রিজ অর্ডার করেছিলেন, যে তার বোনের বিয়েতে 40,000 টাকার ফ্রিজ 15,000 বা 20,000 টাকায় কিনে বাকি 20,000 টাকা সেভ করে তার বোনকে এই ফ্রিজটি দিবেন। সেই গার্মেন্টস কর্মী আজ পর্যন্ত সেই ফ্রিজের ডেলিভারি বুঝে পাননি। আর এই যে গ্রাহকের বিভিন্ন ধরনের হতাশার গল্প বা তাদের এই পণ্য বুঝে না পাওয়ার গল্প, এগুলো বিভিন্ন দৈনিক পত্রিকা থেকে কালেক্ট করা, যা ওই সময় ছাপা হয়েছিল এই দেশের বিভিন্ন নামি দামি পত্রিকায়। এই যে 2 জন গ্রাহকের আর্থিক ক্ষতির কথা বললাম, এই আর্থিক ক্ষতি শুধু আর্থিক ক্ষতি নয়, এটা হচ্ছে গ্রাহকের বিশ্বাস ভাঙা। এরকম অনেক গ্রাহক ছিল যারা 15 লাখ, 20 লাখ, 30 লাখ টাকার পণ্য অর্ডার করেছিল ইবেলি থেকে, অর্ধেক দামে বুঝে পেয়ে এগুলাকে বাইরে আরও বেশি দামে বিক্রি করা। অর্থাৎ ওনারা একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ইনভেস্ট করেছিলেন, যে টাকা ইনভেস্টের মাধ্যমে এখান থেকে পণ্য ডেলিভারি বুঝে নিয়ে ওনারা এখান থেকে কিছু পরিমাণ মুনাফা করবেন। কিন্তু সেই পণ্য এরকম অসংখ্য গ্রাহক আজ পর্যন্ত বুঝে পায়নি। এরকমও কিছু গ্রাহকের স্টোরি পাওয়া যায় যারা ইবেলিতে একসাথে 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকা ইনভেস্ট করে, এবং তারা এটাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে বিশ্বাস করতে শুরু করেছিল, এবং সেই গ্রাহকরাও তাদের টাকা কখনো বুঝে পায়নি। আর এর ফলশ্রুতিতে কি হয়? কেউ আত্মহত্যার চেষ্টা করেছে, কারো সংসার ভেঙেছে, কেউ ঋণের স্রোতে ভেসে গেছে। ইবেলি কেবল টাকা নিয়েছে না, নিয়েছে মানুষের বিশ্বাস, নিয়েছে মানুষের স্বপ্ন, নিয়েছে মানুষের সম্মান। এই ক্ষতি একজন মানুষের জীবনের গল্পের গভীর দাগ কেটেছে।
প্রতিটি হারানো টাকা, প্রতিটি ভাঙা স্বপ্ন আর প্রতিটি নিঃশব্দ কান্না সবই আমাদের শেখায় যে অর্থের চেয়েও মূল্যবান হলো মানুষের বিশ্বাস এবং মর্যাদা। এই গল্প শুধু আর্থিক হানির নয়, এটি একটি মানবিক হানিরও গল্প। আমাদের মনে করিয়ে দেয় পেছনের প্রতিটি সংখ্যা মানে একজন মানুষ এবং তার একটি স্বপ্ন, এবং সেই স্বপ্নের আর্থিক ক্ষতি এবং মানসিক ক্ষতির গল্প। বাংলাদেশ মার্কেটে ইভেলি আজও একটি বিতর্কিত নাম। যে প্রশ্নটা এখনও আমাদেরকে ভাবায় যে ইভেলি কি আসলে একটি স্ক্যাম, না এটা একটি ব্যর্থ স্টার্টআপের গল্প। এখন প্রশ্নটা হচ্ছে, যদি এটি একটি স্ক্যামই হয়ে থাকে তাহলে কেন শুরুর দিকে এটি গ্রাহকের টাকায় বা গ্রাহক থেকে অর্ডার নিয়ে নির্ধারিত সময়ে কাস্টমারদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পণ্য ডেলিভারি দিয়ে আসছিল? আর এটা যদি একটি ব্যর্থ স্টার্টআপই হয়ে থাকে তাহলে এটা কেন কারো কোনো মনিটরিংয়ের আন্ডারে ছিল না? যদি স্টার্টআপ হয়ে থাকে এবং ফেল্ড হয়ে থাকে তাহলে এটা কোনো না কোনোভাবে এটা সেন্ট্রাল ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়, ই কমার্স অ্যাসোসিয়েশন অথবা রিলেটেড আরও কোনো কোম্পানির মনিটরিংয়ে এই জিনিসটা থাকার দরকার ছিল। কিন্তু একটি ব্যর্থ স্টার্টআপ হিসাবে আমরা যদি ইভেলিকে চিন্তা করি তাহলে আমরা বলবো এখানে কোনো ধরনের প্রতিষ্ঠানের এবং রিলেটেড কোনো কর্পোরেশনের কোনো ধরনের মনিটরিং কখনোই ছিল না। সত্যটা একদম কালো বা সাদা নয়, ইভেলি ছিল একটি মধ্যবর্তী অবস্থা, অর্থাৎ ব্যাড ইন্টেন্ট, ব্যাড গভর্নেন্স এবং ব্যাড সিস্টেম, এই তিনটার কম্বিনেশনে তৈরি হয়েছিল ইভেলি। রাসেল এবং তার দল ঝুঁকি নিয়েছিল, কিন্তু সেটা গ্রাহকের টাকায়, আপনার আমার টাকায়। তাদের নিজস্ব কোনো টাকা ছিল না এবং সেই সাথে ওনাদের বড় কোনো বিনিয়োগকারী প্রতিষ্ঠানও ছিল না। অতএব ওনারা যে অফার বা যে স্কিম বা যে ক্যাম্পেইনগুলো আমাদের সামনে শো করতো, সেই জিনিসটা বা সেই মডেলটা পুরোটাই তৈরি হয়েছিল গ্রাহকের টাকায়। আর এই ইভেলির গল্প আমাদেরকে শেখায় উদ্যোক্তা কীভাবে ঝুঁকি নিতে পারে, কিন্তু একই সঙ্গে সমাজ ও সিস্টেমের দায়িত্ব থাকে সতর্ক থাকার। ইভেলি শুধু একটি কোম্পানির ব্যর্থতা নয়, এটা আমাদের নজর দেয় কীভাবে দ্রুত হাইপ, অবৈধভাবে ক্রয় ক্ষমতা এবং বিশ্বাসের খেলা একসাথে মিলিয়ে একটি বিপর্যয় তৈরি করতে পারে। আর ইভেলি প্রতিনিয়তই আমাদেরকে এই শিক্ষাটাই দিয়ে আসছে। আজ আমরা যখন কাস্টমার, গ্রাহক বা একজন ভোক্তা হিসাবে ইভেলি নিয়ে কথা বলি, ইভেলি আমাদেরকে একটি জিনিসই শেখায়, সেটা হচ্ছে ইভেলি কোনো একটি কোম্পানির গল্প নয়। এটা আমাদের সমাজ, আমাদের কৌশল, আমাদের অবহেলার গল্প। এটা আমাদের মনে করিয়ে দেয় ব্যবসা শুধু স্বপ্ন নয়, এটি একটি দায়িত্ব। এতক্ষণ আমার ডিসকাশন শুনে আপনাদের মনে ডেফিনেটলি একটি প্রশ্ন জাগতে পারে যে এই ধরনের স্ক্যাম বা এই ধরনের বিশ্বাসঘাতকতা ব্যবসায়িক ক্ষেত্রে কি শুধুমাত্র আমাদের দেশেই হয়? অবশ্যই না, বিশ্বের আরও বিভিন্ন বড় বড় দেশে, ডেভেলপড কান্ট্রিগুলোতেও এই ধরনের স্ক্যাম হয়ে থাকে সুসংগঠিতভাবে। ইভেলির ঘটনা একেবারেই নতুন নয়। আমরা চাই বা না চাই এমন অনেক কেস আমাদের এই মার্কেটে যেরকম এক্সিস্ট করে, ওয়ার্ল্ডের আরও বিভিন্ন জায়গায় এই ধরনের কেস এক্সিস্ট করে। থেরানোসের কেসটার কথাই ধরুন না কেন, একজন মহিলা বা একজন মেডিকেল উদ্যোক্তা এসে সর্বপ্রথম এসে বলে যে 1 ফোঁটা রক্ত দিয়ে 200-র বেশি টেস্ট করা পসিবল, এবং সেই একটা ধারণা এবং সেই একটা কথার উপর বিশ্বাস করে হাজার হাজার হসপিটাল, মেডিকেল ব্যবসায়ী এবং বিনিয়োগকারী সেই ব্যবসার উপর ঝাঁপিয়ে পড়ে, এবং শেষ পর্যন্ত গিয়ে কি দেখা হয়, এটা ছিল বিশাল বড় একটি কেলেঙ্কারি এবং ফাইন্যান্সিয়াল স্ক্যাম। আবার এফটিএক্সের গল্পটার কথাই ধরুন না কেন, যেখানে একজন তরুণ এসে বিলিয়ন টাকার অধিকারী যেসব ব্যবসায়ী আছে তাদেরকে একটা জিনিস বোঝাতে সক্ষম হয়, ক্রিপ্টোকে যদি ওই রকম প্রাধান্য দেওয়া হয় এটা পুরোপুরি একদিন অর্থব্যবস্থাকে চেঞ্জ করে দিবে। সবাই উৎসাহে তাকে সমর্থন করেছিল, মানুষ হাজার হাজার কোটি টাকা ঢেলে দিয়েছিল তার এই ধারণাতে বা তার এই ব্যবসায়িক উদ্যোগে। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? সমস্ত টাকা উধাও, অনেকে আর্থিক দুশ্চিন্তায় পড়ল এবং সেই সাথে কলাপস করলো হাজার হাজার ব্যবসায়িক প্রতিষ্ঠান। এই কেসগুলো আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা। অডিটের অভাব এবং মিডিয়ার অন্ধের বিশ্বাস মিলিয়ে যে কত বড় বিপর্যয় ঘটাতে পারে বা কত বড় ফাইন্যান্সিয়াল স্ক্যাম তৈরি করতে পারে এই মার্কেটে, তা আমাদের সবসময় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমরা যদি শুধু বড় স্বপ্নের কথা শুনে ভরসা করি, প্রশ্ন না করি, তথ্য যাচাই না করি, তাহলে ফলাফল যে কত ভয়াবহ হতে পারে এই ঘটনাগুলোই আমাদেরকে তার শিক্ষা দিয়ে থাকে। তাই যে কোনো নতুন আইডিয়া বা স্টার্টআপের গল্প শুনে মানুষের জীবন ও অর্থের প্রভাব মাথায় রেখে সচেতন হওয়া আমাদের খুবই জরুরি, এবং আমাদেরকে প্রত্যেকবার এই ধরনের আইডিয়া বা এই ধরনের স্ক্যামে পড়ার আগে বা অবিশ্বাস্য কোনো অফার বা অবিশ্বাস্য কোনো ধারণা দেখলে অবশ্যই আমাদের গ্রাহক হিসাবে এই জিনিসটা যাচাই করা উচিত। অথবা আমি একজন গ্রাহক হিসাবে ভুল করে ওই দিকে ধাবিত হতে পারি, আমার দেখা দেখি আমার পরিবারের বা আমার বন্ধু বান্ধব থেকে বা আত্মীয় স্বজন থেকে আরও 10 জন সেই ফাইন্যান্সিয়াল স্ক্যাম বা সেই ফাইন্যান্সিয়াল ক্ষতির সম্মুখীন হতে পারে। ইভেলির পুরো এই বিজনেস কেস স্টাডিটাতে আমরা সব থেকে ভিকটিম এবং সব থেকে ভিকটিমাইজড একটা শ্রেণীকে পাই, সেটা হচ্ছে কাস্টমার। কিন্তু এই ইভেলির এই কেস স্টাডি থেকে একটা জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এন্টারপ্রেনারদের শিক্ষা। অর্থাৎ আপনি যদি তরুণ উদ্যোক্তা হতে চান, আপনি যদি কোনো নতুন ব্যবসা তৈরি করতে চান, 5টা জিনিসে আপনাকে নজর দিতে হবে, এবং এই 5টা জিনিসেই আমাদের ইভেলি শিক্ষা দিয়েছে। এবং আমার কেস স্টাডিটা যারা প্রথম থেকে এই পর্যন্ত যারা শুনে আসছেন তাদের জন্য আমার এই 5টা পয়েন্ট অত্যাধিক গুরুত্বপূর্ণ। প্রথম কন্ডিশন হচ্ছে গ্রাহকের টাকা আমার ব্যবসায়িক পুঁজি না। অর্থাৎ আমি যদি গ্রাহকের টাকাকে আমার ব্যবসায়িক পুঁজি হিসাবে ভাবি, এটা হবে আমার সব থেকে বড় ভুল। আর 2 নম্বরে যে জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ, ডিসকাউন্ট বা অফার দিয়ে কোনো সময় কোনো ব্র্যান্ড মার্কেটে এস্টাবলিশ করা পসিবল হয় না। 3 নম্বরে যে জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অপারেশনের স্কেলিং যদি আমরা না বাড়াই তাহলে আমরা মার্কেটিং স্কেলিং করতে পারবো না।
অর্থাৎ আপনি যত মার্কেটিং দিবেন আপনার প্রোডাক্ট কাস্টমারের কাছে তত পৌঁছাবে। তো সেই রকম যদি অপারেশন এবিলিটি বা অপারেশন এক্সেলেন্সি যদি আপনার কোম্পানির না থাকে, তাহলে সেই পরিমাণে মার্কেটিং করা আপনার কোম্পানির জন্য হিতে বিপরীত হয়ে দাঁড়াবে। 4 নম্বর, অডিট ছাড়া বড় হওয়া মানে আত্মহত্যা। কোম্পানি হিসাবে, উদ্যোক্তা হিসাবে, এন্টারপ্রেনার হিসাবে আপনি অডিট ছাড়া বড় হতে চাবেন। কারোর কাছে যদি আপনার কৈফিয়ত দেওয়ার জন্য কিছু না থাকে, যে কোনো মুহূর্তে আপনার এই ব্যবসায়িক ধারণার পতন করতে পারে। এবং 5 নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে শর্টকাট মানেই শর্টকাট লাইফ, অর্থাৎ সাকসেসের কোনো শর্টকাট নেই। এই কথাটা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি এবং এটা এন্টারপ্রেনারদের জন্য সবথেকে বড় ব্যাপার। আপনি যখন কোনো একটি ধারণার উপর ভিত্তি করে একটি বিজনেস মডেল তৈরি করবেন এবং সেখান থেকে বিনিয়োগের মাধ্যমে আপনি টাকা তৈরির চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে কোনো শর্টকাট করলে আপনার হবে না। বিজনেসের মতো চলে। এটা কোনো পরীক্ষার খাতা নয় যে আমি 500 ওয়ার্ডের কোনো আনসার 100 ওয়ার্ডে লিখে চলে আসলাম, নাম্বার যাই পেলাম তাই হলো। বিজনেস মানে হচ্ছে গ্রাহকের আস্থা, আর যে বিজনেসের গ্রাহকের আস্থা থাকে না, সেই বিজনেস কোনোদিন লং রানে সাকসেসফুল হতে পারে না। ইভেলির এই স্ক্যাম থেকে আরও 2 শ্রেণীর মানুষের বড় ধরনের শিক্ষা নেওয়ার থাকে। প্রথমটা হচ্ছে সরকারের, অর্থাৎ ইম্পর্টেন্স অফ গুড গভর্নেন্সের ইম্পর্টেন্সটা কতটুকু, ইভেলির এই কেস স্টাডি আমাকে প্রত্যেকটি হারে হারে এবং ধাপে ধাপে এই শিক্ষা দেয়। প্রথম জিনিস হচ্ছে সরকারের জন্য, যে সরকার যে জিনিসটা ইভেলির এই কেস স্টাডি থেকে শিক্ষা নিতে পারে এবং ভবিষ্যতে কোনো এই ধরনের ব্যবসায়িক আইডিয়া বা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান এই ধরনের ব্যবসায়িক স্ক্যাম তৈরি করে মার্কেটে এক্সিস্ট করে যাতে গভর্নমেন্টের নাম খারাপ না করতে পারে, সেই ক্ষেত্রে 4টা জিনিস গভর্নমেন্টের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। প্রথম জিনিসটা হচ্ছে রিয়েল টাইম মনিটরিং দরকার, অর্থাৎ এই ধরনের প্রতিষ্ঠানের উপর বা এই ধরনের নতুন এন্টারপ্রেনারশিপ নিয়ে যারা মার্কেটে আসে এবং মার্কেটে এসে হাইপ তৈরি করে, শুরু ডে 1 থেকে এখানে একটা গুড মনিটরিংয়ের ব্যবস্থা থাকতে হবে সরকারের পক্ষ থেকে এবং রিয়েল টাইম মনিটরিং। সরকার যদি আজকে পর্যন্ত এই ব্যবসার অবস্থা জানতে চায়, ওই রিয়েল টাইম ক্লোজিং বা রিয়েল টাইম মনিটরিংয়ের মধ্যে দিয়ে এই জিনিসটা যাতে দেখতে পারে। 2 নম্বর, অডিট বাধ্যতামূলক করা দরকার। অন্যান্য কোম্পানির জন্য যদি বছরে একবার অডিট করতে হয়, এদের জন্য কোয়ার্টার বেসিসে বা হাফ ইয়ারলি বেসিসে এদের জন্য অডিট করতে হবে। তাহলে এটা এই এন্টারপ্রেনারের জন্য যেরকম ভালো, সেই সাথে গভর্নমেন্টের জন্য ভালো। ভবিষ্যতে কোনো ধরনের এই ধরনের স্ক্যামে গভর্নমেন্ট যাতে ইনভলভ না হয় বা গভর্নমেন্টের রেপুটেশন যাতে নষ্ট না হয়, এই ক্ষেত্রে এই জিনিসটা অনেক বড় হেল্প করবে। 3 নম্বর, ডিসকাউন্ট লিমিট আইন দরকার, অর্থাৎ মার্কেটে অবিশ্বাস্য রকমের বা আনরিয়েলিস্টিক যদি কোনো ডিসকাউন্ট কোনো প্রোডাক্টে দেয়, তাহলে সেটার উপর অবশ্যই ভোক্তা অধিকারের এবং গভর্নমেন্টের বা ওই রিলেটেড গভর্নিং বডির ডেফিনেটলি একটি অডিট করা দরকার। এবং 4 নম্বর হচ্ছে ই কমার্স এক্সকো সিস্টেম দরকার, অর্থাৎ ই কমার্সের যতগুলো কোম্পানি থাকবে আমাদের এই দেশে বা যত ধরনের মার্কেট প্লেস থাকবে, প্রত্যেকটাতে গভর্নমেন্টের যাতে প্রপার মনিটরিং থাকে, কন্ট্রোল থাকে, এই জিনিসটা প্রযুক্তি দিয়ে হোক, টেকনোলজি দিয়ে হোক অথবা ম্যান পাওয়ার দিয়ে হোক, এই জিনিসটা গভর্নমেন্টের তরফ থেকে এনশিওর করতে হবে। আর এখন এই ধরনের স্টার্টআপে আরেকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে ইনভেস্টার্স। আমরা মার্কেটে যখন কোনো একটা স্টার্টআপের আইডিয়া নিয়ে আসি, প্রত্যেকেই মার্কেটে ইনভেস্টার খুঁজতে থাকে এবং ইনভেস্টাররা এখানে একটা বিগ রোল প্লে করে। ইনভেস্টারদের যে কয়েকটা জিনিসে সতর্ক থাকা জরুরি, এই কয়েকটা জিনিসের মধ্যে প্রথমটা হচ্ছে ফোমোতে টাকা ঢোকাবেন না। ব্যালেন্স শিট ছাড়া কোনো সময় কোনো ব্যবসায়িক আইডিয়া বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে বিশ্বাস করা যাবে না। এবং ফাউন্ডারের ক্যারেক্টার ডেফিনেটলি চেক করে নেবেন। আপনার আগেই দেখতে হবে যে এই যে বিজনেস বা এই যে পার্টিকুলার বিজনেস যেখানে আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন, এখানে যিনি ফাউন্ডার, সেই ফাউন্ডারের ব্যবসায়িক ব্যাকগ্রাউন্ড কী, ওনার কি পার্টিকুলার বিষয়ে কতটুকু প্রাতিষ্ঠানিক নলেজ আছে, প্রাতিষ্ঠানিক নলেজ যদি না থাকে, সেই পার্টিকুলার বিষয়ে কতটুকু স্কিল সম্পন্ন, এবং এই ব্যবসাটাকে সুদূর প্রসারী করে 10 বছর, 5 বছর বা 2 বছর পর যদি আপনি প্রফিটেবল করতে চান, তাহলে এটার জন্য তার পর্যাপ্ত দক্ষতা এবং পর্যাপ্ত ম্যান পাওয়ার আছে কি না, ওই জিনিসটা ডেফিনেটলি আপনার চেক করতে হবে। শুধু আরওআইয়ের বা ব্যালেন্স শিটে আরওআইয়ের হিসাব দেখে ব্যবসায় ইনভেস্ট করলেই হবে না, বিকজ আজকের ব্যবসা আপনাকে হাজার হাজার গ্রাহকের সাথে যুক্ত করবে এবং সেই গ্রাহকের বিশ্বাস যদি আপনার এই ব্যবসার মাধ্যমে ভাঙে, তার মানে আপনি প্রত্যেকটি মানুষের কাছে আপনি আপনার বিশ্বাস হারালেন। আর এই মার্কেটে, বাংলাদেশের মতো মার্কেটে আপনি যদি ব্যবসায়িক হিসেবে সাস্টেইন করতে চান, তাহলে এখানে গ্রাহকের বিশ্বাসটা সব থেকে জরুরি। এটা যে কোনো জায়গায় জরুরি, বাট আমাদের দেশের মতো দেশে, যেটা হাইলি পপুলেটেড একটা কান্ট্রি, এই কান্ট্রিতে ডেফিনেটলি এই জিনিসটা অনেক জরুরি। আর এই ভিডিওর শেষ অংশে আমি এসে যদি ইভেলি সম্বন্ধে যদি বলতে চাই, তাহলে আমাকে ইভেলি নিয়ে একটি কথাই বলতে হয়। ইভেলি হচ্ছে একটি আয়না। ইভেলি ইজ লাইক এ মিরর টু মি। এই আয়নায় আমরা সবাই নিজেকে বিভিন্ন সময়ে দেখেছি, কোনো সময় গ্রাহক হিসাবে অথবা কোনো সময় নীরব দর্শক হিসাবে। এবং ইভেলি আমাদেরকে কয়েকটি বিষয়ে খুব ভালোভাবে শিক্ষা দেয়। সেটা হচ্ছে লোভী উদ্যোক্তা, নীরব সরকার, হাইপ লোভী মিডিয়া, দায়িত্বহীন ইনফ্লুয়েন্সার্স আর ডিসকাউন্ট পাগল আমরা। অর্থাৎ ই কমার্স মার্কেটে সাস্টেইন করতে গেলে কাস্টমার হিসাবে আমাদের যে এডুকেশনটা থাকা দরকার, প্রথমত হচ্ছে আমাদের এই এডুকেশনটা এখনও হয়নি। কোথায় বিশ্বাস করব, কতটুকু বিশ্বাস করব, কিভাবে বিশ্বাস করব, এই নলেজটা আমাদের মধ্যে এখনও তৈরি হয়নি। আর ইভেলি আমাদেরকে যা শিখিয়ে দিয়ে গিয়েছে এই ক্রাইবের মধ্যে, স্টার্টআপ মানেই ম্যাজিক না, ডিসকাউন্ট মানেই সুযোগ না, হাইপ মানেই সত্য না,
অর্থাৎ আপনি কোনো জিনিসে যদি বিশ্বাস করতে চান, কোনো ব্যবসায়িক বা কোনো প্রোডাক্ট বা কোনো ক্যাম্পেইনে যদি বিশ্বাস করতে চান, সেটা নিয়ে পর্যাপ্ত যাচাই বাছাই করে তারপরেই বিশ্বাস করুন। না হলে প্রশ্ন তুলুন এবং সেই প্রশ্নের আনসার খুঁজুন। আর এর সাথে আমার একটি প্রশ্ন থাকবে যে এই যে বাংলাদেশে আমাদের নতুন একটি পরিবর্তন হলো, গভর্নমেন্টের বা সরকারের বা এই দেশের ল্যান্ডস্কেপে এত বড় একটি পরিবর্তন হলো, এই পরিবর্তনের পর আমরা একটি নতুন বাংলাদেশের সবাই আশা করি। আর এখন নতুন বাংলাদেশে যখন নতুন সরকার ব্যবস্থা শুরু হবে, সব কিছু আবার যখন নতুনভাবে শুরু হবে, তখন আমার প্রশ্ন একটাই থাকবে, সেটা হচ্ছে ইভেলির মতো এরকম কোম্পানি কি মার্কেটে আবার আসবে? ইভেলির মতো এই ধরনের কোম্পানিকে কি সরকার আবার সুযোগ দিবে? ইভেলির মতো এরকম কোম্পানি যদি মার্কেটে আবার আসে, এটা কি মনিটরিং ছাড়া আবার দীর্ঘদিন মার্কেটে পরিচালনা করবে? ইভেলির মতো কোম্পানি যদি এই মার্কেটে আবার আসে, এসে যদি আবার কোনো স্ক্যাম করতে চায়, তাহলে সরকার এটার বিষয়ে কি আগেই ব্যবস্থা নেবে, না প্রথমের মতো স্ক্যাম হয়ে যাওয়ার পর এটা নিয়ে কাজ করা শুরু করবে? আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।